कार्रवाई करें। ভারত পাক যুদ্ধবিরতি নেপথ্যে কূটনৈতিক সম্পর্ক মার্ক রুবিনোর সঙ্গে কথা মনিরের। সৌদি আরবের বিদেশমন্ত্রীর দৌত্য জঙ্গি দমনে কড়া মনোভাব চীনের। পাকিস্তানকে আরও বার্তা চীনের। অপারেশন সিন্দুর নিয়ে সর্বদল বৈঠকে দাবি কংগ্রেসের। সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব। এক স্যান্ডেলে ইন্দিরা গান্ধীর ছবি পোস্ট করে 1971 যুদ্ধ জয়ের স্মরণ। আজ এখনো পর্যন্ত কিছুটা হলো পরিস্থিতি স্বাভাবিক জম্মু কাশ্মীর জুড়ে কুপওয়ারা সেক্টর এলাকাগুলিতে শান্তিপূর্ণ সকাল। রাজস্থানের বর্বেরও শান্ত পরিচিত সকাল। নেই রাতভর কোনো ড্রোন অ্যাটাক বা গুলিবর্ষণ। জারি রয়েছে সতর্কতা। জম্মুর আরিসপুরে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি গুলি নিহত বিএসএফের এসআই মোহাম্মদ ইমতিয়াজ। পলোপার ফ্রন্টিয়ার সদরে পূর্ণ মর্যাদা শেষকৃত্য। শেষ শ্রদ্ধা প্রচুর মানুষের ঢল। যেমন নাগরোটায় জঙ্গি হামলা, সেনা ছাউনি লক্ষ্য করে হামলা 7 জঙ্গির। সামরিক বাহিনীর পোশাকে হামলা জঙ্গিদের। সেনা জওয়ানদের গলা কাটার চেষ্টা। 3 জওয়ানের মৃত্যুর আশঙ্কা। আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন। আবরণকে সঙ্গে নিন। নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতে হচ্ছে। একদিকে পাকিস্তানের একের পর এক ডিগবাজি খাওয়া, শুধু তাই নয়, বারবার সংঘর্ষ বিরতি চুক্তির পথ দেখানো, আবার সেই সংঘর্ষ বিরতি চুক্তির পথ থেকে সরে আসা, প্রতি মুহূর্তে গিরগিটির মতো রং বদলানো সেই পাকিস্তান। জলে ডুববে পাকিস্তান। ভারতের ওয়াটার স্ট্রাইক রীতিমতো জম্মু কাশ্মীর রাজি জেলায় ওয়াটার স্ট্রাইক। মূলত চেনাব নদীর জল ছাড়লো ভারত। সালালবাদের একাধিক গেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। খোলা হলো বালিঘর হাইড্রো প্রজেক্টের গেট। চেনাব নদীর জল এখন হু হু করে ঢুকছে পাকিস্তানে। ফলে বন্যার উদ্বেগ তৈরি হচ্ছে পাকিস্তান জুড়ে। একবার ছবিটা দেখায়। চেনাব নদীর একাধিক যে গেটগুলো রয়েছে, লক গেটগুলো, সেই লক গেটগুলো এখন খুলে দেওয়া হয়েছে। একবার ছবি দেখাচ্ছি, তাহলে কি এবার প্রশ্ন হচ্ছে রীতিমতো ওয়াটার স্ট্রাইক। একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছিল বেশ কয়েকদিন আগে। একদিকে সিন্ধু চুক্তি বাতিলের পর রুখা সুখা অবস্থা হয়ে গেছিল, নদী শুকিয়ে গেছিল, মানুষ হেঁটে হেঁটে নদী পার করছে। তারপর মনে করা হচ্ছে এরপরও চারিদিকে জল থই থই অবস্থা, জল যাচ্ছে। কি মুশকিল। পাকিস্তানি তো বলেছিল জল না দিলে রক্তগঙ্গা বইবে, এবার জল যাচ্ছে, তাতেও বিপদ। কোন দিকে যায় এই পাকিস্তান? রীতিমতো পাকিস্তান এখন পানি পানি হতে চলেছে, অর্থাৎ জলে ডুবতে চলেছে পাকিস্তান। রীতিমতো বালিঘর হাইড্রো প্রজেক্টের গেট সেটা খুলে দেওয়া হচ্ছে। 3টে গেট খুলে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। একদিকে জল যখন বন্ধ করা হয়েছিল সিন্ধু চুক্তি বাতিল করে, তখনও পরিস্থিতির হাল সুখা হয়ে গেছিল, একেবারে কাট কাট হয়ে গেছিল পরিস্থিতি। এমনিতেও কাট কাট পাকিস্তান, পরিস্থিতিটাও সেরকমই হয়েছে। জল বা পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায়। সেই সময় রীতিমতো একাধিক যারা পাক মন্ত্রী তারা দাবি করেছিলেন পাকিস্তানকে জল না দিলে ভয়ানক পরিস্থিতি ফেস করতে হবে ভারতকে। আচ্ছা, পাকিস্তানকে আবারও চেনাব থেকে জল দেওয়া হচ্ছে, অর্থাৎ 3টে গেট খুলে দেওয়া হচ্ছে। এবার কি হবে? অর্থাৎ এই ওয়াটার স্ট্রাইকে পাকিস্তান এবার ভাসবে। একের পর এক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানের তরফ থেকে। দাবি করা হচ্ছে তারা নাকি একাধিক ভারতের রাফায়েল গুলি করে নামিয়েছে। যদিও সেই দাবির সপক্ষে একটাও জোরালো তথ্য পাকিস্তান এখনো দিতে পারেনি। যেদিনকে জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছিল ভারত, সেদিনও অন্তত অনেকগুলো দাবি পাকিস্তান এইভাবে মিথ্যা আস্ফালন করেছে। সেদিনও কোনো রকমভাবে তার সপক্ষে জোরালো তথ্য দিতে পারেনি পাকিস্তান। এবার যে ছবি দেখাচ্ছে, একবারে হু হু করে জল ঢুকছে। আর এই জল তো পাকিস্তানই যাবে। আপনারা তো জলই চাইছিলেন, তাহলে জল চাইলে এবার অন্তত আশঙ্কা কোথায়? পাকিস্তান কি জলে ডুববে?
এমন একটা আশঙ্কা করা হচ্ছে, কারণ চেনাব নদীর এই যে ড্যাম সেটা খুলে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর ওয়াজিদ জেলায় ওয়াটার স্ট্রাইক, এই ওয়াটার স্ট্রাইকে রীতিমতো মুখ থুবড়ে পড়তে চলেছে পাকিস্তান। জলে ভাসবে, একেবারে বানভাসী চেহারা নেবে পাকিস্তানের একাধিক এলাকা, এমনটা মনে করা হচ্ছে। সালাল বাঁধেরও একাধিক গেট খুলে দিয়েছে ভারত। পেহেলগাঁও কাণ্ডের পর একাধিক পদক্ষেপ ভারতের। যুদ্ধবিরতি ঘোষণা হলো, কড়া মনোভাব নয়াদিল্লির। ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ সম্পূর্ণ বন্ধ। কোন ঠাসা ইসলামাবাদ, আর ইসলামাবাদের ওপর আরো চাপ বাড়ছে নয়াদিল্লির। কি বলা হচ্ছে, যুদ্ধবিরতির জন্য শর্ত দিয়েছে ভারত। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেদিন থেকে অন্তত কড়া প্রত্যাঘাতের পথে ভারত হেঁটেছে, সেদিনই হামলার 48 ঘন্টার মধ্যে সিন্ধু এই চুক্তি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। অন্যদিকে সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। কিন্তু সিন্ধুর জল বন্ধ করে দেওয়ায় পাকিস্তানকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এখন রুখা শুকা নদী নালা সব শুকিয়ে গেছিল। একটা সময় মনে করা হচ্ছিল যে জল না পেয়ে তাহলে পাকিস্তান কি হবে, চাতকের মতো তাকিয়ে আছে ভারতের দিকে। এবার অন্তত সালাল গেট থেকে শুরু করে একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, পাকিস্তান চায়টা কি? গতকালের তাদের স্টেপ যদি আমরা দেখি, তাহলে বলতেই হয় রীতিমতো তারা সংঘর্ষ বিরতির জন্য তারা ভারতের কাছে আবেদন করলো। ভারত তাতে সায় দিল, 43 ঘন্টা সময় দিল, ডিজিএমও স্তরে বৈঠক হলো। আবার সেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনও করলো পাকিস্তান। নির্লজ্জ, বেহায়া, মিথ্যাবাদী পাকিস্তান। বারবার এবার ইসলামাবাদের যে পরিস্থিতি তৈরি হয়, বারবার দেখা যায় ভারতের দিকেই তারা দায় ঠেলার চেষ্টা করেছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেবাশিস নন্দী। দেবাশিস স্যার, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। গত কাল থেকে অন্তত দেখা করে যে সমীকরণটা একটু বদলালো, সংঘর্ষ বিরতি চুক্তির পথে হাঁটলো পাকিস্তান। তারাই চাইলো, 43 ঘন্টার জন্য সময় দেওয়া হলো, আবারও সেই পথ থেকে নিজেরাই সরে গেল। এদিকে দেখা যাচ্ছে যে ক্রমশ আবার একাধিক চেনাব নদীর গেটগুলো খুলে দেওয়া হচ্ছে, নয়া ওয়াটার স্ট্রাইক। কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধবিরতি সেটা কি আদৌ পাকিস্তান মানছে, বা এই মুহূর্তে ভারতের তরফ থেকে শর্ত দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। মূলত কোন দিকে যাচ্ছে সামগ্রিক পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, স্থায়ী সমাধান হবে না, কখনই হবে না। এটার ফলে টাইমিং আমাদের মানে মাঝে মাঝে এই সমঝোতা হবে, যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি হবে, কখনো সীমানা উত্তেজনা কমানোর জন্য আলোচনায় বসবে এমন একটি রাষ্ট্র, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে কিনা ভারত বিরোধিতাকেই তার বিদেশ নীতির এবং তার মানে অভ্যন্তরীণ নীতির অন্যতম মানে প্রিন্সিপাল বলে মানে কনসিডার করে। এবং এই অবস্থা আমরা দেখেছি, পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, আবার সেই রাষ্ট্রই 3 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে আবার সীমানায় মানে আক্রমণ চালিয়েছে এবং ভারতের সিভিলিয়ানদের ক্ষতি চেষ্টা করেছে এবং একজন বিএসএফ সাব ইন্সপেক্টরের মৃত্যু ঘটেছে পাকিস্তানি গোলায়। এবং ভারত যথাযথভাবে আবার রিয়াকশন দিয়েছে। মাঝরাতে বিক্রম মিস্ত্রি, আমাদের বিদেশ সচিবের বক্তব্য শুনলাম, তিনি পরিষ্কার করে দিয়েছেন, সামরিক বাহিনীকে বার্তা দিয়েছেন, যদি পাকিস্তান সংযত না থাকে তাহলে কিন্তু ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে যে কোনো প্রকার প্রতিরোধ গড়ে তোলার জন্য। এবং মানে আমাদের সিন্ধু জল বন্টন চুক্তিকে স্থগিত করার যে দৃঢ় সিদ্ধান্ত আমি সমর্থন জানাই। কারণ এমন একটি রাষ্ট্রকে শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে নয়, সাপ্লাই চেইন বন্ধ করে দিয়ে, জল বন্ধ করে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে হবে, না হলে শিক্ষা দেওয়া যাবে না। এবং উপরন্তু বলছি যে অতি বৃষ্টিতে ওই ইন্দাস ভ্যালিতে যে উচ্চ জল সৃষ্টি হয়েছে, তার জন্য কিছু কিছু বাঁধ থেকে জল ছাড়া হয়েছে, এতে পাকিস্তানের বিভিন্ন অংশ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং পাকিস্তানকে তো আমরা জল দিয়েও আমরা ওদেরকে সহায়তা করতে পারি। সুতরাং এই যে দুর্বিনীত রাষ্ট্র, সন্ত্রাসবাদী রাষ্ট্র, যা কিনা প্রধানমন্ত্রী কি বলছে তার সাথে সেনাবাহিনীর কোনো কোঅর্ডিনেশন নেই, এবং সেনাবাহিনীর প্রধান কি বলছে তার সাথে জঙ্গি বা অন্যান্য সাধারণ সেনাদের সংযোগ নেই। সুতরাং এমন একটি রাষ্ট্রের কথায় আমরা যদি বিশ্বাস করে আমরা যদি সেনা প্রত্যাহার করে নিই, তাহলে পাকিস্তান আবার অতর্কিত হামলা করবে, তখন কিন্তু আমাদের বড় সংখ্যক ক্ষতি হতে পারে। সুতরাং আমার মনে হয় এই 12 তারিখ পর্যন্ত, আগামীকাল পর্যন্ত যুদ্ধবিরতি স্থগিত অর্থাৎ সংঘর্ষ বিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি এর মধ্যে পাকিস্তান কিছু করে থাকে আমাদের, তা আমার মনে হয় ভারত
বড়সড় কোনো আক্রমণের মধ্যে যাবে আর কি পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেটা করাই উচিত, কারণ এটা দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাটাক পাকিস্তান। কারণ পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্রকে যদি প্রতিহত করতে হয়, এই একটা উপযুক্ত কারণ রয়েছে ভারতের কাছে, সারা বিশ্বই দেখেছে। এই অবস্থায় করলে কি হবে, সারা বিশ্ব কিছুই বলবে না, এবং পরবর্তীকালে আবার কবে সংঘর্ষ হবে, ভারত আক্রমণ করবে, এটা খুব সময় সাপেক্ষ, কারণ যুদ্ধ সবসময় করা যায় না। এখন সারা দেশের মানুষের সমর্থন রয়েছে ভারত সরকারের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। সুতরাং আমার মনে হয় এটা উপযুক্ত সময়, কারণ না হলে এই শত্রু প্রতিবেশীর সাথে বারবার আঘাত হবো, আমাদের ডিফেন্সের যে কি বলবো, ডিফেন্স বাজেট বাড়বে, আমাদের টেনশন বাড়বে, আমাদের সাধারণ সেনারা এবং সিভিলিয়ানরা মারা যাবে। সুতরাং আমার মনে হয় শত্রুর সাথে কখনো মিত্রতা করা উচিত নয়। সেই শত্রুর সাথে করা যায় যে শত্রুর একটু লজ্জাবোধ আছে, একটু রেশনালিটি আছে, কিন্তু এরকম অনেক নির্লজ্জ শত্রু এবং সাপের মতো শত্রু যে কোনো সময় ছোবল মারতে পারে। সুতরাং আমার মনে হয় সদা সতর্ক থাকতে হবে, এবং থাকছেও ভারতের সেনাবাহিনী পুরো, বা আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, তারা যে পাকিস্তানকে পুরো বিশ্বাস করছে সেটা নয়, দেখছে, অবজারভেশন করছে, আন্তর্জাতিক দুনিয়াকে বার্তা দিল। আমরা এখান থেকে একটু জানতে চাইবো, আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেন যে দেখা হচ্ছে, সময় দেওয়া হচ্ছে 43 ঘন্টা, সোমবার 12টা অবধি সময় আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একদম সত্যি কথা যে বিষধর সাপ ছোবল মারবেই, তাকে অন্তত বিশ্বাস করা যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে পাকিস্তানের এখন যে স্ট্র্যাটেজি, আজ সকালের দিকেও দেখলাম যে রীতিমতো শাহবাজ শরীফ তিনি আস্ফালন করছে, তারা নাকি ভারতের রাফাল নাকি গোলাগুলি করে নামিয়েছে। মানে কি মিথ্যা আস্ফালন, প্রতি মুহূর্তে গিরগিটির মতো রং বদলাচ্ছে পাকিস্তানের এই চালটা ধরা কি এই মুহূর্তে, বা তাকে সময় দেওয়াটা কি কতটা সমুচিত হচ্ছে বলে মনে করেন? সমুচিত হচ্ছে না, কারণ হচ্ছে পাকিস্তান যেভাবে মিথ্যাচার করছে, এটা এই ইমিডিয়েটলি ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক দুনিয়াকে জানানো দরকার যে যেহেতু আক্রমণ করে পাকিস্তানের সেনাঘাঁটি এবং এয়ারকে ধ্বংস করেছে, ওদের 3টি বিমানকে নষ্ট করেছে, ধ্বংস করেছে, পাকিস্তান উল্টো খবরটাই দিচ্ছে। সুতরাং এই যে খবরের সত্যতা পাকিস্তানের যে নেই, সুতরাং ইন্টারন্যাশনাল যে মিডিয়া সিস্টেম পরিষ্কার করা হিসাবে কি করে মিথ্যাচার করতে পারেন, এবং আন্তর্জাতিক দুনিয়া দেখেছে কিভাবে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে। সুতরাং আমার মনে হয় এমন মিথ্যাচারী একটি রাষ্ট্রের একজন ব্যভিচারী একজন প্রধানমন্ত্রী, তার সাথে সমঝোতা যাওয়াটা আমাদের দেশের মানুষের ইগোর সাথে লড়াই করা হচ্ছে। দেশের মানুষ কিন্তু খুবই খুশছে। সুতরাং আমার মনে হয় যদি পাকিস্তান মিনিমাম কোনো অ্যাটাক করে ভারতকে বা জঙ্গি তৎপরতা বাড়ায় এই আগামী কয়েক ঘন্টায়, ভারতকে কড়া জবাব দিতে হবে, অর্থাৎ অপারেশন সিন্দুরের শেষ কপিটি পুষতে হবে খুব শীঘ্রই। কারণ পাকিস্তান লড়াই করার মতো অবস্থায় নেই, যেহেতু নেই রসদের অভাব এবং অস্ত্রের যোগানের অভাব, এবং ওদের যে ইন্টেলিজেন্স এবং ডিফেন্স সিস্টেম ভেঙে পড়েছে, তার জন্য কিছুটা সময় নিয়ে এগুলো মেরামতি করার জন্য পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে। এর মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য পাকিস্তানের ছিল না। তার মানে দেবাশিস বাবু, খুব স্বাভাবিকভাবে যে সময়টা নেওয়া হচ্ছে এই যুদ্ধবিরতি, মানে গতকাল মধ্যরাত থেকে আবার একটুখানি থেমেছে, কিন্তু তাতে তো ব্যাপারটা মেটেনি, কারণ কোথাও হয়তো এখনো পাকিস্তান নতুন কিছু অপেক্ষা করছে, করছে। অর্থাৎ এখনো প্রায় বাজে 11টা বাজতে চললো, অর্থাৎ এখন থেকে আগামীকাল 12টা পর্যন্ত এই 24টা ঘন্টা কি খুব ক্রুশিয়াল বলে মনে করছে? তারপর পরবর্তী সিদ্ধান্তটা আরো বেশি ভাইটাল। হ্যাঁ দেখুন, পরবর্তী সিদ্ধান্ত ভাইটাল এই কারণে, কারণ এরপরে যখন যুদ্ধ হবে না, ফুল পেজের যুদ্ধ হবে। এটা তো যুদ্ধ পরিস্থিতি চলছিল, পুরো যুদ্ধ বলা যায় না। তবে ভারত এবার যে পাকিস্তানকে শিক্ষাটা দেবে সেটা মারাত্মক, মানে সেটা কিন্তু ভয়াবহ একটা যুদ্ধ হবে, এবং সেখানে পাকিস্তান কিছু প্রতিরোধ করবে, হয়তো আমাদের কম ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এই যুদ্ধকে আমাদের মেনে নিতে হবে, কারণ একটা স্থায়ী সমাধান দরকার। কারণ দীর্ঘদিন ধরে এরকম শত্রু রাষ্ট্রকে পাশে নিয়ে এই একটা টেনশন নিয়ে বাঁচা যায় না। এবং আমরা এত দূর থেকে অনুভব করি না, কিন্তু জম্মু কাশ্মীরে যারা থাকেন, পাঞ্জাব বা রাজস্থানে যারা থাকেন, বিশেষ করে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, তাদের যে মানসিক অশান্তি পাকিস্তানকে নিয়ে প্রতিনিয়ত, সুতরাং সেই অশান্তির কোথাও একটা মিটমাট হওয়া দরকার। এবং ভারতের অভ্যন্তরীণ সাধারণ মানুষও এই জঙ্গি তৎপরতার ভয় কাটা হয়ে থাকে, যে কোনো সময় যে কোনো প্রান্তে জঙ্গি তৎপরতা করেছে পাকিস্তান এবং ভবিষ্যতে করবে। এবং ভারতের লুকায়িত যে পাকিস্তানপন্থী মানুষজন রয়েছেন, কিছুটা পাকিস্তানি নাগরিক, কিছুটা পাকিস্তানপন্থী নাগরিক, যারা পাকিস্তানের পতাকা উড়ায়, পাকিস্তান ক্রিকেট ম্যাচে জিতলে তারা পাকিস্তানকে সমর্থন করে, এই ধরনের নাগরিককে চিহ্নিত করা প্রয়োজন। কারণ আমাদের এই সময়টাই এখন আপাতভাবে একটুখানি নজর রাখতে হবে, অন্তত আগামী 24 ঘন্টা কি করে পাকিস্তান প্রতিটা পদক্ষেপের দিকে। দেবাশিস বাবুকে অনেক ধন্যবাদ জানাবো। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন আমার সঙ্গে। পরবর্তী রয়েছেন আমার সঙ্গে ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে দাঁড়িয়ে গত 24 ঘন্টা হঠাৎ করে অনেক কিছুই পরিবর্তন হলো। সংঘর্ষ বিরতি চুক্তি, আবার রাত 8টার পর থেকে একাধিক জায়গায় হামলা দেখলাম, তারপর দেখা গেলো মধ্যরাত থেকে আবার সেটা বন্ধ হলো। মানে পাকিস্তান কি এটা কোনো নয়া কৌশল নিতে চাইছে? এক পায়ে
এগোচ্ছে বা দু পা পিছোচ্ছে, তারা কি কোথাও এক নাগারে নতুন ভাবে ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে ভারত একটা ভুল করলে পাকিস্তান আরো সেই অ্যাটাকটা করতে পারে? মানে কি ব্যাখ্যা দেবেন এটা? যে কোনো সিজ ফায়ার যখন হয়, দেখা যায় সিজ ফায়ারের সঙ্গে সঙ্গে বলা হলো যে 5টার সময় গোলাগুলি বন্ধ হয়ে যাবে, 5টার সময় গোলাগুলি বন্ধ হয় না। তারপরেও কোনো একটা জায়গায়, কোনো না কোনো জায়গায় একদিন দুদিন স্পোরাডিক এরকম গোলাগুলি চলতে থাকে। তারপরে আস্তে আস্তে গোটা ব্যাপারটা থিতিয়ে যায়, যেটা কালকে রাত্রিবেলায় 8টার সময় গোলাগুলি হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে থিতিয়ে গেছে। রাত্রিবেলায় আর কোনো এক্সচেঞ্জ অফ ফায়ার হয়নি। এখন বাকি যে জিনিসগুলো আছে, আমরা তো এটা বলেছি 12 তারিখ বেলা 12টা পর্যন্ত দেখা হবে এবং তারপরে গোটা সিচুয়েশনটা আবার রিভিউ করা হবে। আর বাকি যে ইস্যুগুলো আছে, যেমন জল চুক্তি হোক বা বাণিজ্যিক সম্পর্ক হোক বা কূটনৈতিক সম্পর্ক হোক, কূটনৈতিক সম্পর্ক যেখানে ছিল সেখানেই আছে। 55 থেকে 30-এ নামিয়ে দেওয়া হয়েছে এম্বাসির স্ট্রেংথ। আর জল চুক্তি যেরকম আছে সেই রকমই থাকবে। ঝিলামের যে গেটগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। ইয়েস, দ্যাট ইজ এ লেসন টু পাকিস্তান। পাকিস্তান বুঝুক যে ভারতবর্ষের সঙ্গে সবসময় শত্রুতা করলে একটু একটু ক্ষতি তো হবেই, এবং সেই জন্য গেটগুলো খুলে দেওয়া হয়েছে। লেখবেন নাও ম্যানেজ, বন্যা পরিস্থিতি হোক বা যাই হোক। এখন বন্যা পরিস্থিতি হবে, যখন ওদের জল দরকার হবে তখন খরা পরিস্থিতি হবে। স্যার, তাহলে চেনাবের যে 3টে গেট খুলে দেওয়া হয়েছে, এখান থেকে পাকিস্তানের কোন কোন এলাকা সব থেকে খারাপ ভাবে ফেস করতে হতে পারে তারা অন্তত ভাসবে? বেসিক্যালি আপার পাঞ্জাব আর সিন্ধের কিছু অংশটা, কারণ এই অংশ দিয়েই তো সবগুলো নদী বয়ে গিয়ে পড়ছে আরব সাগরে। সুতরাং এই অঞ্চলগুলোই, এগুলো বেসিক্যালি মানে এই নদীর জলের ওপরেই অনেকটা এদের কৃষি নির্ভর করে থাকে। সেই জল যদি বন্ধ হয়ে যায় বা সেই জল যদি ওভারফ্লাড হয়ে যায়, দুটোতেই তাদের ক্ষতি হবে। এই ক্ষতিটা তাদের মানে লেট দেম সাফার। নয়া ওয়াটার স্ট্রাইক একেবারে। তাপসবাবু অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায় ছিলেন। একের পর এক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, অর্থাৎ কূটনৈতিক বিশেষজ্ঞ মহল অন্তত এই পরিস্থিতিটাকে একেবারে গত কাল বিকেল 5টার পর থেকে যে পরিস্থিতি নতুনভাবে ধরা দিচ্ছে, 140 কোটি দেশবাসীর একটা প্রত্যাঘাতের স্বপ্ন ছিল। কারণ ভারত প্রথমে আঘাত করেনি, ভারত যা করেছে তা হলো প্রত্যাঘাত, একটা হামলার করার জবাব দিয়েছে। ভারত কখনো যুদ্ধের কথা বলেনি, ভারত বলেছে শান্তির কথা। ভারত কখনো আগে তলোয়ারি নিয়ে যায়নি, ভারত বলেছে সবসময় পিঠ পেতে দিয়েছে। তারপরও দেখা গেছে পাকিস্তান একের পর এক বেত্রাঘাতে জর্জরিত করেছে ভারতকে। সম্প্রতি একেবারে হাল ফেলে নয়া সংযোজন পেহেলগাঁও কাণ্ড, যেখানে 22শে এপ্রিল এখানে 26 জন নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষ, যাদেরকে বেছে বেছে ধর্ম জেনে জেনে, জাত জেনে জেনে, নাম পরিচয় দেখে দেখে যাদেরকে নির্বিচারে গুলি চালিয়েছিল জঙ্গিরা, সেই জঙ্গিদের হামলা, যে জঙ্গিদের হামলায় এতগুলো প্রাণ চলে গেল, ভারত শুধু সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। পাকিস্তান পক্ষান্তরে কি করেছে? এই মধ্যে দাঁড়িয়ে পাকিস্তান একের পর এক যেখানে হামলা চালিয়ে যাচ্ছে, শুধু তাই নয়, কূটনৈতিক স্তরে একের পর এক পদক্ষেপ নিতে, ছলাকলা অবলম্বন করতে কোনো দ্বিধা করছে না পাকিস্তান। এবং শুধু তাই নয়, পেহেলগাঁও কাণ্ডের এই হামলার প্রত্যাঘাত 140 কোটি দেশবাসী যারা স্বপ্ন দেখছেন একটা জোরালো প্রত্যাঘাত অন্তত দেশ দিতে চলেছে, যেমনটা সমুচিত জবাব তারা পাকিস্তানকে দিচ্ছিল। অন্তত এক্ষেত্রে দাঁড়িয়ে আজ সকালে আরো একটি বক্তব্য, যেখানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এসছে সামনে তার আস্ফালন, যার বডি ল্যাঙ্গুয়েজে অন্তত সে কথা ধরা দিচ্ছে না, যিনি দাবি করছেন মিথ্যা আস্ফালন। কিন্তু প্রশ্ন উঠছে, পাক সেনা প্রধান, তার অস্তিত্ব, যাকে গৃহবন্দী করেছে অন্তত তারই সেনারা, শুধু তাই না, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যার কাছে এখন তিনি কোন পথে পাকিস্তানকে, নিজের দেশকে রক্ষা করবেন, যার কোনো উত্তর তার নিজের কাছেও নেই, তিনি ভারতের বিরুদ্ধে এখনো পর্যন্ত আস্ফালন চালিয়ে যাচ্ছেন। কখনো বলছেন রাফালের মতো একাধিক যুদ্ধ বিমান তারা গুলি করে নামিয়েছে, ভাবা যায় যাদের জঙ্গি ঘাঁটি ধ্বংস হলো তারা বলছে ভারতের এয়ারবেস তারা ধ্বংস করেছে। এই মিথ্যা আস্ফালন তো পরের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এবার জলে ডুবে পাকিস্তান ভেসে যাবে, যাক পাকিস্তান ভেসে যাক, এটাই হচ্ছে এখন এত মানুষ বলছেন, কারণ তারা রীতিমতো যখন সিন্ধু চুক্তি অন্তত বাতিল করে দেওয়া হয়েছিল,
তখনও পাকিস্তান রুখা সুখা হয়ে গেছিল, এখন জলে ডুবতে চলেছে পাকিস্তান। চলো ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। আরও একবার সকালেও যখন কথা হচ্ছিল তখনও আপনি বললেন যে একটা স্ট্র্যাটেজি বুঝতে কোথাও যেন একটা সমস্যা হচ্ছে, আর এই সময়টা খুব ক্রুশিয়াল। এই মুহূর্তে দাঁড়িয়ে চেনাবেরও গেট খুলে দেওয়া হয়েছে, পাকিস্তান জলে ভাসতে চলেছে। রাজাগোপাল বাবু, শোনা যাচ্ছে রাজাগোপাল বাবু? হ্যাঁ, আরেকবার বলছি, তাহলে জলে ডুবতে চলেছে এবার পাকিস্তান, রীতিমতো ওয়াটার স্ট্রাইক ভারতের, কি বলবেন? হ্যাঁ দেখুন, যুদ্ধ বিরতি দল যে চুক্তি কারো স্থগিত দেখেছে সেখান থেকে সরে আসে। এখন তো দল স্থগিত রাখার ফলে, দল চুক্তি স্থগিত রাখার ফলে পাকিস্তানকে আমাদের আগাম কোনো বার্তা দিতে প্রয়োজন ভারত থেকে আমরা কত বড় ছাত্র পুরোটাই পাকিস্তানকে সামলাতে হবে। আমরা দল খুলে দিয়ে বেশ, একেবারে রাজাগোপাল বাবু, আবারও পরবর্তীতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন রাজাগোপাল ধর চক্রবর্তী। যুদ্ধবিরতির পর সীমান্তে ফের গুলি বর্ষণ, রাজৌরিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাকিস্তানে যোগ্য জবাব দিয়েছে ভারত। আজ সকাল থেকে কিছুটা হলো থমথমে পরিবেশ রাজৌরি সেক্টর জুড়ে। ভারতের কড়া প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান। এই অবস্থায় উভয় দেশই শনিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে, যদিও নির্লজ্জ পাকিস্তানের কাছে নীতিবোধ আশা করাই বৃথা। শনিবার সন্ধে নামতেই জম্মু কাশ্মীরের রাজৌরিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক ফৌজ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পরিস্থিতি মোকাবিলায় রাজৌরিতে ফের ব্ল্যাকআউট করা হয়। এদিকে রাজৌরিতে পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা একটি ড্রোনকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গুলির আওয়াজ কিন্তু শুধু বা সিজফায়ার লঙ্ঘন শুধু রাজৌরির বিভিন্ন সেক্টরে করা হয়নি, বারামুল্লা, শ্রীনগর এবং জম্মু এই জায়গাগুলোতেও কিন্তু করা হয়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি। অর্থাৎ পাকিস্তান যে যুদ্ধবিরতির কথা নিজেরা ফোন করে ভারতের সেনাপ্রধানকে বলেছিল যে যুদ্ধবিরতির কথা, কিন্তু সেই তথ্য নিজেরাই শেষ করে দিল। নিজেরাই কিন্তু ফের আরও একবার গুলি চালিয়ে যে যুদ্ধবিরতির যে তথ্য বা যুদ্ধবিরতির যে অনুরোধ তারা করেছিল সেটা তারা লঙ্ঘন করলো। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সমস্ত অঞ্চল। এছাড়া জম্মু এবং উধমপুরেও জারি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট। অন্যদিকে শ্রীনগরে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে দেখা গিয়েছে লাল দাগ, পাশাপাশি সেখান থেকে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যুদ্ধবিরতির কি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে রাজস্থানের বাড়মের এবং পাঞ্জাবের মোগা, ফিরোজপুর এবং পাঠানকোটেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। অর্থাৎ বেঈমান পাকিস্তানের যে কথায় ও কাজে কোনো মিল নেই তা বারে বারেই প্রমাণিত হয়েছে। এই অবস্থায় পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার সময় এসছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। गणेश शक्ति सत्तू, पीते रहो जीते रहो। 17 থেকে 19 মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াস প্রিমিয়ার ক্যারিয়ার এডুকেশন ফেয়ার 2025, আ ডিএসআর ইনিশিয়েটিভ। অংশগ্রহণ করছে প্রথম সারির 150 বিশ্ববিদ্যালয় ও কলেজ। সময় সকাল 11টা থেকে সন্ধে 7টা। প্রবেশ অবাধ। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, পিলিং ট্রিটমেন্ট, হেয়ার ফল সলিউশন, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটেনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল,
ওয়ার্ডস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল এবং আরও অনেক সুবিধে। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। ডক্টর প্লাস, সুস্থ ও সুন্দর জীবনের সাথী। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই, ইউপিভিসি এবং এসডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। আপনার শহরে বিভিন্ন সুবিধাযুক্ত একেডি নেটওয়ার্কে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন। আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু 1 Gbps, আনলিমিটেড ভিডিও কল এবং SMS সার্ভিস, পাচ্ছেন ওটিটি সুবিধা, ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক। তাহলে দেরি কিসে? সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে। যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন 7596042847 নম্বরে। গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন 0337142200 নম্বরে। মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন 033714220022 নম্বরে। একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। খবর হারাচ্ছে তার পাঁচ, ভরসা আমরা। দিনের এমন আপনার কথা আমাদের কণ্ঠ। টপ হেডলাইন, টাইটেল স্পন্সর্ড বাই অরেঞ্জেস ফ্রম দ্য হাউস অফ আবরণ। অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। ভারতের হাতে পায়ে ধরে বেঁচে গিয়েও ফের সংঘর্ষ বিরতি পাকিস্তানের। ভারতে নাকি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, বিবৃতি পাক সরকারের। আর কত মিথ্যাচার পাকিস্তানের, এখন সেটাই দেখা। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। ভারত পাক যুদ্ধবিরতির নেপথ্যে কূটনীতি মার্ক রুবিওর সঙ্গে কথা মনিরের। সৌদি আরবের বিদেশমন্ত্রীর দৌত্য জঙ্গি দমনে করা মনোভাব চীনের, পাকিস্তানকেও করা চীনের। জিন্নাত দেশের দিগবাজে প্রকাশ্যে রাত হতেই ফের বিশ্বাসঘাতক পাক উস্কানি। 3 ঘন্টাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন। রাজৌরি, আখনুর আর এসপুরায় ফের গুলিবর্ষণ, পাল্টা যোগ্য জবাব ভারতীয় সেনার। লাগাতার সংঘর্ষ বিরতি ভাঙছে পাকিস্তান, যোগ্য জবাব ভারতীয় সেনার। দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান, সেনাকে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানকে স্পষ্ট বার্তা ভারতের বিদেশ সচিবের। দোকানপাট না খুললেও শান্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে। কুপওয়ারা সহ এলাকাগুলিতে শান্তিপূর্ণ সকাল। রাজস্থানের বারমেরেও নেই রাতভর ড্রোন গুলিবর্ষণ, তবে জারি উচ্চ সতর্কতা। জম্মুর নাগরোটায় জঙ্গি হামলা, সেনা ছাউনি লক্ষ্য করে হামলা 7 জঙ্গি। সামরিক বাহিনীর পোশাকে হামলা জঙ্গিদের, সেনা জওয়ানদের গলা কাটার চেষ্টা, 3 জওয়ানের মৃত্যুর আশঙ্কা। টপ হেডলাইন, টাইটেল স্পন্সর্ড বাই অরেঞ্জেস ফ্রম দ্য হাউস অফ আবরণ। অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আসবার হচ্ছে আপনাদের সঙ্গে। শুরুতেই যেদিকে নজর রাখবো, ভারত পাক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন ট্রাম্প। ভারত পাকিস্তানের নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। দুই শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান বুঝতে পেরেছে এখনই আগ্রাসন থামানো উচিত, না হলে বহু নিরীহ এবং ভালো মানুষের মৃত্যু হতে পারত। এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে আমেরিকার সাহায্যে আমি গর্বিত।
কাশ্মীরি সমস্যার সমাধানের চেষ্টা করব, সমাজ মাধ্যমে পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত পাকিস্তানের নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। ভারত পাক যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প। দুই শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান বুঝতে পেরেছে, সেই কারণেই এই সিদ্ধান্ত, তেমনটাই উল্লেখ তার পোস্টে। এখনই আগ্রাসন থামানো উচিত, সেটাই উল্লেখ করেন তিনি। ভারত পাক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্ট। এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে আমেরিকার সাহায্যে আমি গর্বিত, তেমনটাই সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরের সমস্যা সমাধানের চেষ্টা করব, তেমনটাও জানানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, যেখানে ভারত পাক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতির কথা তো গতকালই বলা হচ্ছিল। গতকালই আমেরিকার মধ্যস্থতায় সম্মতি প্রকাশ করেছিল ভারত পাকিস্তান, কিন্তু তারপর কি হলো? নির্লজ্জ, বেয়াদব, মিথ্যেবাদী পাকিস্তান আবারও তারা সেই পুরনো কর্মকাণ্ডে ফিরে এল। এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব, বিস্তারিতভাবে আলোচনা করব। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল ডক্টর শান্তনু রায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই স্যার স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে, এবং যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো যে ভারত তো কখনোই প্রথমে আঘাত হানেনি, ভারত বরাবর প্রত্যাঘাত করেছে, এবং গতকাল যে বিষয়টা সামনে এলো যে আমেরিকার মধ্যস্থতায় সম্মতি প্রকাশ করেছে দুই দেশ, তারপর কি হলো? পাকিস্তান তারা তো সেই পুরনো কর্মকাণ্ডে ফিরে এলো, তারা প্রথমে আঘাত আনার চেষ্টা করলো। দেখুন, আমি ফার্স্টলি বলতে চাইব দ্যাট পাকিস্তানের ওপর ভরসা কখনো করা যেতে পারে না। 47, 48, 65, 71, কারগিল, দে হ্যাভ অলওয়েজ বিন ব্রেকিং দ্য ট্রাস্ট অফ এভরিবডি। ইভেন যখন আফগানিস্তানে ইউএস ওয়াজ আফটার দি তালিবানস, তখন পাকিস্তানকে এড দিয়েছিল। অ্যান্ড হোয়াট ডিড Pakistan do? Gave shelter to the Afghani Talibans, or the Americans call them terrorists. So that is the state of Pakistan. It is a failed state. The army controls the government doesn't control the armed forces, and these terrorists that are sponsored by the armed forces or the army are beyond at times control of the army itself. For all you know, the orders may not have been passed. They are firing away at their own free will, because after some time it did stop. But then there are instructions to them that they should do it in the garb of war, because a terrorist ko log ora bolbe militants army firing noy ekdom. So they are known to betray your trust in every way. And if you notice that we have only been retaliating, we have not taken the first step of action. Even Operation Sindoor, when it began, when we attacked or when we shot down the 9 terrorist camps, they were not military establishments, they were only terror camps. And that was in retaliation to what they did in Pahalgam, which is a ghastly act of killing civilians who were enjoying their holidays. So this is not war, this is an act of terrorism. And Akono, they are doing acts of terrorism. They are shooting their drones onto civilian areas, not trying to target many of the military establishments. Je kuch ora niche that ei radar station Brahmoser unit dhangsho koreche, they are all false news. They gave a false news that they have attacked a brigade headquarters. 5 airfields have been shot down. Are all false news. So they are like with their back to the wall. Mane ora jane na ki korche, tilmil korche. And despite the DGMO speaking and Donald Trump claiming that he has architected the ceasefire, they are still not wanting to calm down. And also Shehbaz Sharif calls Bunyaye Marhuz, which is the name of the operation, that they have won it. I feel like laughing. How have they won it? Their economy can't sustain more than 48 hours, which I keep saying. And by the time we come to 12th of May, tomorrow, when the DDMOs speak to each other, I'm sure they will be totally
broken down, shattered, unless China, which is backing them, and Turkey, which is supporting them, start giving arms to them to fight against India, like Ukraine is being helped by the NATO countries and others. Achha. Otherwise, with the present military wear or the numerical strength of their armed forces, they cannot sustain beyond 48 to 74 hours. মানে তাহলে কি স্যার ভারতের 12ই মের পর কোনো বড় পরিকল্পনা হতে পারে বা বড় কৌশলের পথে হাঁটতে পারে ভারত? তার কারণ পাকিস্তান তারা যে মিথ্যেবাদী নির্লজ্জ বেয়াদব সেটা তো আরো একবার প্রমাণ করে দিল। এক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ হওয়া উচিত বা ভারতের এক্স্যাক্টলি ঠিক কি অবস্থান হওয়া উচিত? দেখুন, ভারত never takes the first step of violence. একদম আমরা এখনো শুধু রিটালিয়েট করে গেছি। Our armed forces, that is the Army, Navy, Air Force, and I must also commend the paramilitary, the BSF at this moment, they are all in a forward posture ready. That is how the BSF has been able to neutralize 7 terrorists who were trying to enter through the Samba area. Yesterday, another terrorist attack on Nagrota camp has been neutralized, though the terrorist has not been apprehended till now, but the search operations are on. The 5 terrorists who were there in the Pahalgam attack also have seemingly been neutralized, because as we know, the Pakistan army officers gave them military funeral, which is shameful, I must say, because terrorists giving a military funeral draped with the national flag is a shameful activity. And then our plans are in place. That is how Noor Khan was targeted, which was the main center from where the drones were being launched. So our plans are fully in place, our tactical plans, our strategies are in place, our plans are already in place. In case they try to intrude our borders, they will be given a befitting reply. But only thing is, we are not going to take the act of war as our first step. We are only waiting and watching. And India also doesn't want war at this stage. That is why we agreed to ceasefire. There are comments that we have let away an opportunity. I don't think so. Because nobody wants war. Neither the armed forces, neither the civilians, neither the complete world geopolitics. একেবারে স্যার, সেটা তো বারবার প্রমাণও পাওয়া গেছে এবং ভারতের তরফ থেকে জানানো হচ্ছে। এমনকি বিদেশ মন্ত্রকের তরফ থেকে যখন প্রেস ব্রিফিং এ সেই বিষয়গুলো উঠে এসেছে, ভারত কখনো যুদ্ধ চায় না। আর এটা কোথাও গিয়ে তো স্যার যুদ্ধ বলা যাচ্ছে না, কারণ ভারত আঘাতের পাল্টা প্রত্যাঘাত করছে, যেখানে প্রথম আঘাত হানছে কিন্তু পাকিস্তান। দেখুন, ওয়ার তো হচ্ছেই না। একদম। What continuously Pakistan is doing is acts of terrorism. ঠিক। ওরা সিভিলিয়ান এরিয়াতে বম্বিং করছে, সিভিলিয়ান এরিয়াতে ড্রোন দিয়ে গোলা বারুদ বা কামিকাজ মিউনিশনগুলো ছুঁড়ছে। দে আর নট টার্গেটিং দি army units. If they want to do war, let them try targeting any of the defense establishments. They will get it back, and they have already been given a befitting reply like what we gave them at Noor Khan, Sialkot, Narowal. The army units which were involved across the LSO for sending up these drones have been neutralized. Bhavalpur, which is the main hub of terrorism, has been correctly pinpointed and attacked by our scalp and hammer missiles, and which was the commencement of Op Sindoor. So we are working with a proper structured tactical strategic plan, which these people are not doing. They are just sending up the drones ki kota civilian maru jagah. They did a ceasefire violation just after Sindoor and reciprocation e korlo. Punch Rajouri te nearly about 21 civilians were killed. Ekhono joto kono attack hocche shohorer opor korche. They are not pinpointing a target. So they are a betrayal tactics ache oder. Then they lie that they are winning a war, which again I feel very as a humorous joke that Shehbaz Sharif says that they have won the war and wrested ceasefire out of us. It is that we have been kind to them, that we have accepted a ceasefire and not crushed them. Because if we start crushing them, that side Balochistan will also separate it out, and they will not know what they will have no end to their problems. একদমই একদমই স্যার, এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে একটা ব্রেকিং এর দিকে নজর রাখতেই হচ্ছে যে ভারতের হুঁশিয়ারিতে এবার থামলো পাকিস্তান। যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলার চেষ্টা,
এরপরেই আরো কড়া মনোভাব ভারতের। বিপদ বুঝেই সংযত পাক সেনা। গতকাল মধ্যরাতের পর হামলার চেষ্টা বন্ধ পাকিস্তানের। প্ররোচনা বন্ধ হয় কুপওয়ারা থেকে উরি, অমৃতসর থেকে রাজস্থান। গতকাল মধ্যরাতের পর গোলা বারুদের আওয়াজ বন্ধ। একদিকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা প্রথম পদক্ষেপ নেয়, তারা প্রথম আঘাত আনার চেষ্টা করে, তারপর একেবারে কড়া মনোভাব ভারতের। ঠিক তারপরেই বিপদ বুঝে সংযত সেনা। গতকাল মধ্যরাতের পর হামলার চেষ্টা বন্ধ হয়। আর গতকাল বিদেশ সচিব ঠিক কি জানিয়েছিলেন একবার শোনায়। और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए। গতকাল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার পরেও পাকিস্তানের পদক্ষেপের পরেও কিন্তু সমঝোতার কথা বলা হয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বিক্রম মিস্ত্রি তিনি জানান যে সেনা করা নজরদারিতে রয়েছে আর এক্ষেত্রে ভারতের হুঁশিয়ারিতে অবশেষে থামলো পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মতো একটা মিথ্যেবাদী, একটা বেয়াদব দেশ কি কখনো থামতে পারে? কোনো রণকৌশল, কোনো কৌশল তাদের মধ্যে এই মুহূর্তে নেই, সেটা তো বলা যাচ্ছে না। এখান থেকে আমি আলোচনার কাছে যাব, স্যারের কাছে আরো একবার যাব। স্যার, যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলার চেষ্টা করেছে পাকিস্তান, তারপর ভারতের কড়া মনোভাব বুঝতে পেরেই মধ্যরাত থেকে সেই হামলা বন্ধ করেছে পাকিস্তান। কোথাও গিয়ে কি তাহলে ভারতের এই কড়া মনোভাবের ভয় পেয়ে পাকিস্তান পিছু হটলো, বা আদৌ তারা পিছু হটবে, নাকি আরো কোনো কর্মকাণ্ডের দিকে তারা এগোতে পারে, ঠিক যেমনটা গতকাল তারা ঘটিয়েছে? দেখুন, ওরা ভেবেছিল কি ফায়ারিং করবে, সিজ ফায়ার উল্লঙ্ঘন করবে, বাট দেন আগেন আমাদের যখন এডি সিস্টেমস অ্যাক্টিভেট হয়ে গেল অ্যান্ড এভরি অ্যাটাক, যেটা 5:30 থেকে নিয়ে 7:30 অবধি হয়েছিল বা 8টা অবধি, অল অফ দেম হ্যাভ বিন নিউট্রালাইজড। অ্যান্ড আই এম শিওর যেমনি আমরা ওদের ইন্টেলিজেন্স পাচ্ছি, কিছু কিছু ইন্টেলিজেন্স ওদেরও কাছে আমাদের যাচ্ছে, অ্যান্ড আই এম শিওর দে মাস্ট বি নোয়িং that our troops are already in a forward posture, are in a state of readiness. And দেখুন একটা কথা, they know within their hearts that militarily they are much weaker than us. কিন্তু তারপরেও তো স্যার তারা থামছে না। তারা জানে যে ওরা আমাদের থেকে অনেক দুর্বল, কিন্তু তারপরেও তারা থামছে না। বারংবার সেই উস্কানি দিচ্ছে, বারংবার প্ররোচনা দিচ্ছে যাতে ভারত তাদেরকে আঘাত করে। সেটা তো লেগেই রয়েছে, থামছে কই? এইটে ওরা করছে just because they have an untold pact with China, because China has said that they will stand by Pakistan. Achha. Turkey has also supported them. No other country has supported them. But China also, if it supports, it will support them till an extent, because Chinese also know that India is a big market, and if Indian market closes down China's jonne, China will be in economic struggle, because US ওদের সঙ্গে উপর ট্যারিফ করে ট্রেড ওয়ার করে দিয়েছে। সো পাকিস্তান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট চায়না ওদের সাপোর্ট, চায়না সাপোর্ট পাবে। অ্যান্ড দেন হেয়ার আই ওয়ান্ট টু মেনশন ওয়ান থিং, চাইনিজ মিলিটারি ওয়্যার লাইক দ্য JF-17, the HQ-9 air defense system and other things which Chinese have created are not time tested or war tested. That is how our S-400, which is Russian in nature, has stood the time tested, because all the drones with the complete triad system which is there has stood all the drone attacks. But on the first night itself, the HQ-9 air defense system of Pakistan puro
badly ধ্বংস হয়ে গেছিল, and that is how we have been able to neutralize their 4 air bases, Noor Khan, Murid and other places, Rafiq, and also armed forces army যে locality গুলো আছে at Sialkot and Narowal have been damaged and destructed. Noor Khan air base, which is a major air base of the Rawalpindi army headquarters, has been damaged to quite an extent. Karachi port also was bombarded by our navy. So if their air defense system was good, then it should have been able to retaliate these attacks. Their JF-17 aircraft, which is again very old, F-16, again are of the MiG-29 era. Our MiG-29s are getting phased out, and their F-16s are still flying. So their military wear is not also of the best quality and are not war tested as such, except the F-16s, they have been tested in the Gulf War, but then other planes and the Chinese military wear on which they are dependent is not time tested. But our military wear is indigenous, then majority of which are there, which are Russian origin, the planes, the Rafales, they have all been tested by the NATO countries, they have been tested by the Russian army in different wars. So we are militarily much superior, but ওই যে চায়না ওদের ভাঁওতা দিচ্ছে, দোষ দিচ্ছে, লড়ে যাচ্ছে, but then also they must have been এবার told. কোথাও গিয়ে স্যার এটাও আমরা দেখেছি যে কখনো কখনো তারা চীনের স্যাটেলাইটও ব্যবহার করছে। Let us see what happens tonight. হ্যাঁ হ্যাঁ একেবারে স্যার এখান থেকে আরো একটা বিষয় যে হ্যাঁ হ্যাঁ পাকিস্তানের গতকালের পদক্ষেপের পর যখন তারা ভারতের কড়া মনোভাব বুঝতে পারলো, তারা সমঝে গেল, তারা সাবধান হয়ে গেল, তারপর থেকে আর কোনো রকম হামলার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এবার কি ভারতের উচিত স্ট্র্যাটেজিক্যালি কোনো পদক্ষেপ নেওয়া, যেরকমটা আমরা দেখেছি চেনাবের গেট খুলে দেওয়া হচ্ছে, তার আগে আমরা দেখেছিলাম যে ওই জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, সেই রকমই ঠিক সব দিক দিয়েই তো পিছিয়ে পাকিস্তান। তাহলে কি ভারতের স্ট্র্যাটেজিক্যালি খেলা উচিত বা পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, war is not in isolation, it is with diplomacy. 71 ওয়ারেও যদি মনে থাকে, অগস্টে মানিক শাহকে বলা হয়েছিল অ্যাটাক করার জন্য, হি রিফিউজ, হি সেড আমি ডিসেম্বরে করবেন। ইন দ্যাট ডিউরেশন ইন্দিরা গান্ধী did the treaty of friendship and cooperation with Gorbachev, that is with Russia, and that is how 71 battle was won, because diplomacy carries on, and at a stage when diplomacy ends, war starts. That is why ওই সময় যদি মনে থাকে 71-এ Bay of Bengal, the Bangladesh 7th fleet had come in, and also US Kitty Hawk and other Britain Army Navy ships had come into the Bay of Bengal. But suddenly, because we had a treaty with Russia in place, nuclear submarines popped up in front of the US 7th fleet, and they just stopped. And then when Niazi surrendered to General Arora and the Indian Army, that is history, because that is one of the biggest surrenders after the Second World War, and till date it is one of the biggest surrenders. So they also know that they don't have support this time, so they don't have support from anybody except a unsaid pact with China and Turkey. Also there is no arms treaty. Turkey Turkey themselves are a broken nation. Their economy is in shambles, or Pakistan and Mutun, because they are fighting with the Kurds. So any support from these two countries will not be of big advantage to Pakistan, because US will then have a cold war with China, the geopolitics will change, and Pakistan will be left all alone. And this 1 billion IMF loan also they may be withdrawn off. কিন্তু এখান থেকে স্যার একটা বিষয় জানতে চাইবো, পাকিস্তানের পাশে কেউ থাকছে না বা পাকিস্তানের কেউ পাশে দাঁড়াতে চাইছে না, এটা যেমন একটা বিষয়, এই বারংবার দুটো দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে আমেরিকা। ঠিক কোন পদক্ষেপ থেকে দাঁড়িয়ে বা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার এই মধ্যস্থতার চেষ্টা? তার কারণ পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনায় 26 নিরীহের প্রাণ গিয়েছে, তারা প্রত্যেকে ভারতীয়। তারপর পাকিস্তান আঘাত আনছে, পাল্টা শুধুমাত্র ভারত প্রত্যাঘাত করেছে, বারংবার সাধারণ নাগরিকদের, ভারতীয়দের ক্ষতি করার চেষ্টা করছে কারা? পাকিস্তান। সেক্ষেত্রে দাঁড়িয়ে সংঘর্ষ বিরতির কথা বলছে আমেরিকা,
বারংবার মার্কিন বিদেশ মন্ত্রকের তরফ থেকে ফোন গিয়েছে পাকিস্তানে, ফোন এসেছে ভারতে, মধ্যস্থতা করার চেষ্টা ঠিক কোন পর্যবেক্ষণে দাঁড়িয়ে, কি মনে করেন আপনি? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের একটা হ্যাবিট আছে টু গেট ব্রাউনি পয়েন্টস। বিফোর দি পাকিস্তানি গভর্নমেন্ট or the Indian government could tweet that আমাদের সিজফায়ার হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজের পার্সোনাল এক্স হ্যান্ডেল থেকে সেন্ড অফ আ টুইট দ্যাট আই হ্যাভ বিন ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড কমন সেন্স অ্যান্ড প্রিভেন্ট বোথ। আফটার ওর পরে পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাক ধর বা আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি গেভ টুইটস or জয়শঙ্কর spoke. But the complete ceasefire was structured initially by the call from the DGM of Pak Army to our DGM because they understood that era beshi din Pakistani army nijeke sustain korte parbe na. 3:30 the call came to our DGMO and a ceasefire was structured that er pore any act of terrorism also will be considered an act of war, and a decision was passed on to the DGMO that the Indus Water Treaty jeta abeyance ache will still be held in abeyance. So basically I do not know how much Trump is involved or they are just trying to take credit, but then yes, in the complete geopolitical stage they do have a role because Trump or the US government would not like two nuclear states to go into war because Pakistan as usual কোনো ভরসা নেই, তো নিউক্লিয়ার যাবে না, তোদের ক্ষমতা নেই অতটা, বাট দেন ইউ ডোন্ট নো ওয়েন দে প্রেস দ্য বাটন ফর আ নিউক্লিয়ার অ্যাটাক বিকজ ইফ দ্যাট গোজ আপ দেন India does not do a first strike, but then we will have to retaliate and we can destroy because we have ICBMs which can be launched to about 4,000 to 5,000 kilometers a range, which cross over Pakistan also. So they will not know what hit them, but then it is devastating because a nuclear attack can cause havoc. So that is the stage which people do not want to reach at any level, neither our armed forces, neither this Pakistani government or any of the world country. Because till now, even in the Russian-Ukraine war, Russia has still not used the nuclear option, though he is giving threats, Putin does give threats, but he knows that if he fires off a nuke, the NATO countries will also pitch in because they are the ones supporting. So that is why nobody wants that. So that is the reason why you can say US government or Donald Trump is trying to take the credit of structuring the thing, but I don't think his talks have too much of effort. It is basically the decision of our government. একেবারে সেক্ষেত্রে পরবর্তীতে কি হয় স্যার, অবশ্যই তো আমাদেরকে নজর রাখতে হবে। তবে এতটা সময় দেওয়ার জন্য, এতটা ভালোভাবে বিশ্লেষণ করার জন্য, সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। পরবর্তীতে অবশ্যই আবারও যোগাযোগ করবো আপনার সঙ্গে। ধন্যবাদ। একদিকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের হামলা, তারপরেও কিন্তু সমঝোতা এসছে পাকিস্তান। পরবর্তীতে কি আপডেট হয় সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা। गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो। প্রিয়জন সঙ্গে থাকলে তবেই তো হয় শুভারম্ভ। সেই জন্য শুধু মুথুট ফাইন্যান্স দীর্ঘকাল ধরে প্রতিটি নতুন শুরুতে দিয়ে এসেছে প্রিয়জনের মতোই বড় ভরসা। মুথুট ফাইন্যান্স ইন্ডিয়াস #1 মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্র্যান্ড। তাহলে গোল্ড লোনের জন্য এখনই ফোন করুন 1-800-313-1212। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন।
ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি। ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস, বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় ওয়াটার স্ট্রাইক ভারতের। চেনাব নদীর জল ছাড়ল ভারত। সালাল বাঁধের একাধিক গেট খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকছে পাকিস্তানে, ফলে বন্যার আশঙ্কায় পাকিস্তানিরা। সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি জম্মু কাশ্মীরে, পাশাপাশি বারামুল্লা উড়িতেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাতভর কোনো ড্রোন হামলা হয়নি, গুলি বর্ষণও হয়নি বলে সূত্রের খবর। যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা পাকিস্তানের। কয়েকদিনের উত্তেজনায় সীমান্তে চাঞ্চল্য, সংঘর্ষ বন্ধ হয়ে শান্তি ফেরত চাইছেন উড়ির বাসিন্দারা। যারা অন্যত্র চলে গিয়েছেন তাদেরকে ফিরে আসার আবেদন। অমৃতসরে কড়া নজর রাখছে পুলিশ। বিশ্বাসঘাতক পাকিস্তানের হামলা থেকে সতর্কতা জারি। রবির সকালে স্বাভাবিকভাবেই রাস্তায় লোকজন চলাফেরা করছেন। নিরাপত্তার কোনো খামতি নেই বলে জানালো পুলিশ। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদল বৈঠকের দাবি কংগ্রেসের। সংসদের বিশেষ অধিবেশন ডাকারও প্রস্তাব। এক্স হ্যান্ডেলে ইন্দিরা গান্ধীর ছবি পোস্ট কংগ্রেসের সঙ্গে 1971-এর যুদ্ধ জয়ের স্মরণ। ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস, বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। সিএন, আপনার কথা আমাদের কণ্ঠ। আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন। আবরণকে সঙ্গে নিন। ভারতের হাতে পায়ে ধরে বেঁচে গিয়েও ফের সংঘর্ষ বিরতি পাকিস্তানের। ভারতে নাকি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, বিবৃতি পাক সরকারের। আর কত মিথ্যাচার পাকিস্তানের, এখন সেটাই দেখার। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। ভারত পাক যুদ্ধবিরতির নেপথ্যে কূটনীতি। মার্কো রুবিওর সঙ্গে কথা মনিরের। সৌদি আরবের বিদেশমন্ত্রীর দৌত্য, জঙ্গি দমনে করা মনোভাব চীনের। পাকিস্তানকেও বার্তা চীনের। জিন্নাত দেশের দিগবাজে প্রকাশ্যে রাত হতেই পিঠে ছুরি মারার চেষ্টা। বিশ্বাসঘাতক পাকিস্তানে 3 ঘন্টাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন শুরু। গোলাগুলি, পাল্টা যোগ্য জবাব ভারতীয় সেনা। লাগাতার সংঘর্ষ বিরতি ভাঙছে পাকিস্তান। যোগ্য জবাব ভারতীয় সেনার। দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান। সেনাকে কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হচ্ছে। পাকিস্তানকে স্পষ্ট বার্তা ভারতের বিদেশ সচিবের। এখনো বলবৎ সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত। এরপরও খোলা হলো সালাল এবং বাগলিহাট ড্যাম। পুষছে চেনাব। চেনাবের জলেই ডুবে মরবে পাকিস্তান। উদ্বেগে শত্রু দেশ। দোকানপাট না খুললেও শান্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে। কুপওয়ারা সহ এলাকাগুলিতে শান্তিপূর্ণ সকাল। রাজস্থানের বারমেরেও নেই রাতভর ড্রোন গুলি বর্ষণ, তবে জারি উচ্চ সতর্কতা। আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন। আবরণকে সঙ্গে নিন। যুদ্ধবিরতি ঘোষণার পর পর্যালোচনা বৈঠক। পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে সিডিএস অনিল চৌহান। বৈঠকে 3 বাহিনীর প্রধান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা। যুদ্ধবিরতি ঘোষণার পরে পর্যালোচনা বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক।
সিডিএস অনিল চৌহান বৈঠকে 3 বাহিনীর প্রধান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণার পরেই পর্যালোচনা বৈঠক। বিস্তারিত জানবো, ইন্দ্রাণী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে এই বৈঠক সংক্রান্ত? এই বৈঠকে মূলত উপস্থিত রয়েছে সিডিএস অনিল চৌহান, উপস্থিত রয়েছেন 3 বাহিনীর প্রধান এবং পরিস্থিতির পর্যালোচনা। এই মুহূর্তে পরিস্থিতি কলকাতায় দাঁড়িয়ে আছে। সেনা ডিপ্লয়মেন্ট পাকিস্তান পক্ষ থেকে কোন রকম কোনো সমস্যা তৈরি করা হচ্ছে নাকি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে। এবং একই সাথে গতকাল রাতে যেরকম সিজফায়ার লঙ্ঘন করে পাকিস্তানের দিক থেকে ড্রোন এবং মিসাইল অ্যাটাক হয়েছিল, আজও যদি সেরকম কিছু পাকিস্তানের পক্ষ থেকে হয় তাহলে ভারতীয় সেনা কিভাবে প্রত্যুত্তর দেবে বা পরবর্তী রণকৌশল ভারত কি তৈরি করবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে, কারণ ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভারতে আর কোনো জঙ্গি কার্যকলাপ হলে সেটাকে কিন্তু যুদ্ধভাবে বলে ধরে নেওয়া হবে। সেই জায়গা থেকে সেনাবাহিনীর পরবর্তী করণীয় কি এবং ভারত কিভাবে তার প্রস্তুতি ভালো রাখবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। তবে ইন্দ্রাণী, সংঘর্ষ বিরতির কথা গতকাল বলার পরেও পাকিস্তান তাদের বেয়াদপি, তাদের সেই মিথ্যাচার সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু ভারত তাদের জায়গাতে স্টিক হয়ে রয়েছে। ভারত কিন্তু কতটা সৎ বা তারা পাল্টা আঘাত করে না, শুধুমাত্র আঘাতের জবাব তারা দেয়, এটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠকগুলো পরের পর আলোচনা হচ্ছে। 3 বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন। পরবর্তী কৌশল নিয়ে কি আলোচনা হতে পারে? বা গতকাল 12ই মে দুপুর 12টার পর বলা হয়েছিল যে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি সেই বিষয়গুলো উঠে আসতে পারে? একদমই দেখো, সমস্ত এই বিষয়গুলো নিয়েই আলোচনা হওয়ার কথা। এবং আগামীকাল 12ই মে পাকিস্তানের ডিজিএমও ফের একবার ভারতের ডিজিএমও কে ফোন করার কথা এবং তারপর কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ঘোষণা বা পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। এবং গতকাল রাতে যেভাবে পাকিস্তান সিজফায়ার লঙ্ঘন করেছিল, সেখানে রাত্রিবেলায় বিক্রম মিস্ত্রি আমাদের বিদেশ সচিব পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে পাকিস্তান যদি সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ফের সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ভারতীয় সেনাকে অত্যন্ত কড়া প্রত্যুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমরা দেখি ধীরে ধীরে সমস্ত যে গুলির আওয়াজ আমরা এখান থেকে রাজৌরি থেকে পাচ্ছিলাম বন্ধ হয়ে যায় এবং আকাশে ড্রোন বা মিসাইলের যে অ্যাটাক হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সীমিত হয়ে আসে। এবং তারপরে সারা রাত সেরকম ভাবে পাকিস্তানের পক্ষে কোনো উপদ্রব করা হয়নি। আজকের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু পরবর্তী রণকৌশল নির্ধারণ করা হবে। পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব কি বলছে, এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই বৈঠক থেকে কিন্তু পরবর্তী যে ব্লুপ্রিন্ট, অর্থাৎ কিভাবে জঙ্গি দমন করা হবে বা কিভাবে ভারতকে সুরক্ষিত রাখা হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো ইন্দ্রাণী। অমৃতসরে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে সাফল্য। ভারত পাক যুদ্ধবিরতির পর সীমান্তে অস্ত্র উদ্ধারে সাফল্য। অমৃতসরে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে। ভারত পাক যুদ্ধবিরতির পর সীমান্তে অস্ত্র উদ্ধারে সাফল্য। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে সাফল্য। ভারত পাক যুদ্ধবিরতির পর সীমান্তে অস্ত্র উদ্ধারে সাফল্য বিএসএফ এবং পুলিশের। অমৃতসরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে। অমৃতসর সীমান্তের কাছে উদ্ধার অস্ত্র। আর এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, যুদ্ধবিরতির পর সীমান্তে অস্ত্র উদ্ধারের ঘটনা। তবে সেই অস্ত্র উদ্ধারে সাফল্য বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের। অমৃতসরের ছবি, সেখানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে সীমান্তে। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের পরেই এই অস্ত্রগুলি উদ্ধার হয়। সেই অস্ত্রের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ভারত পাক যুদ্ধবিরতির কথা জানানো হচ্ছে, আর সেই যুদ্ধবিরতির পরে সীমান্তে অস্ত্র উদ্ধারের ঘটনা। বিপুল পরিমাণে অস্ত্র শুধুমাত্র নয়, বিস্ফোরক উদ্ধার হচ্ছে সীমান্তে। শেখভাটি গ্রামের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হচ্ছে। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার। অমৃতসরে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে সাফল্য। ভারত পাক যুদ্ধবিরতির
পরই সীমান্তে অস্ত্র উদ্ধারে সাফল্য। শেখ ভাচ্ছে গ্রামের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার 2.7 কেজি বিস্ফোরক, 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার, 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 3টি রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার, 2টি ডেটোনেটর এবং আইইডি সার্কিট উদ্ধার হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, 2টি ডেটোনেটর এবং আইইডি সার্কিট পর্যন্ত উদ্ধার হচ্ছে। অমৃতসরের ছবি, অমৃতসরে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য, যেখানে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে। ভারত পাক যুদ্ধবিরতির পরে সীমান্তে অস্ত্র উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। শেখ ভাট্টি গ্রামের কাছে এই অস্ত্র উদ্ধার হচ্ছে, এই বিস্ফোরকগুলি উদ্ধার হচ্ছে বলে জানা গিয়েছে। 4টি ম্যাগাজিন, 30টি রাউন্ড, তাজা কার্তুজ, 2টি ডেটোনেটর এবং আইডি সার্কিট পর্যন্ত উদ্ধার হচ্ছে। উদ্ধার 2.7 কেজি বিস্ফোরক, 2টি হ্যান্ড গ্রেনেড, 4টি ম্যাগাজিন, 30টি তাজা কার্তুজ উদ্ধার, 2টি ডেটোনেটর, আইডি সার্কিট উদ্ধার হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, সীমান্তে অস্ত্র উদ্ধার, বিস্ফোরক উদ্ধারের ঘটনা। পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ এর বড় সড় সাফল্য বলা যায়। শেখ ভাট্টি গ্রামের কাছে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হচ্ছে। বিএসএফ এর একেবারে বড় সাফল্য বলা যায়, যৌথ সাফল্য। তার কারণ পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ একত্রিত হয়ে এই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, একদিকে ভারত পাক যুদ্ধবিরতি, আর এই যুদ্ধবিরতির পরেই সীমান্তে অস্ত্র উদ্ধারের ঘটনা। এবার বিএসএফ পাঞ্জাব পুলিশের বড় সড় সাফল্য। শেখ ভাট্টি গ্রামের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। ডিআইজি বিএসএফ সমীর কুমার মিত্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, প্রথমেই স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে, এবং যে বিষয়টা জানাবো যে সংঘর্ষ বিরতির পরেই সীমান্তে তাজা অস্ত্র উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, বিস্ফোরক উদ্ধার হচ্ছে, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? না, এটা মানে এটা কোনো নতুন বর্ডারে, এটা কোনো নতুন ব্যাপার নয়, একদমই নতুন ব্যাপার নয়। এই জন্য বলছি যে পাঞ্জাব বর্ডার হ্যাজ অলওয়েজ বিন ভেরি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভোলাটাইল। সেখানে আজকে মানে কয়েকশো ড্রোন বোধহয় পাঞ্জাবেই আমরা ইয়ে করে নামিয়েছি, যেগুলোকে পাকিস্তানের তরফ থেকে এই সাইডে ওড়ানো হতো। তাতে কি হয় যে কখনো কখনো এক্সপ্লোসিভ আসে, কখনো কখনো হয়তো বম্বস, ওয়েপন সেগুলো আসে। তারপরে অনেক সময় দেখা গেছে যে ওখান থেকে হেরোইনও স্মাগল করার জন্য চেষ্টা করা হয়েছে। বিএসএফ হ্যাজ অলওয়েজ বিন সাকসেসফুল ইন দিস। কোথাও কোথাও হয়তো এটা হয়তো অনেক পুরনো, যে আমার যেটা মনে হচ্ছে বর্তমানে নয়, এটার মধ্যে বেশ কিছুদিন আগে এটাকে এগুলোকে লুকিয়ে রাখা হচ্ছিল। এই তোমার যেগুলো এখন উদ্ধার হয়েছে দ্য এফার্ট অফ পাঞ্জাব পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা একটা ভেরি গুড অ্যাচিভমেন্ট। কারণ এই ইয়ের মধ্যে অনেকে কি করে, যখন এই জিনিসটা খুব স্টেবল নয়, বর্ডার ইজ অ্যাক্টিভ, তারপরে পাকিস্তান থেকে ওরা চেষ্টা করে সবসময় যে ইনফিল্ট্রেট করার, সেই জায়গাটায় এইগুলোকে এখানে এপারে এসে লুকিয়ে, যেটা করা হয় কোনো একটা পার্টিকুলার জায়গায় লুকিয়ে রেখে দেয়, মাটির নিচে কিংবা কোনো একটা গাছের বা শিকড়ের নিচের থেকে। এই জন্য হয় এগুলো, যাতে ওদের অন্য যে পার্টি ইউজার তার ওটাকে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে যাতে অসুবিধা না হয়, এবং যে কোনো এক মুহূর্তে এই হাতিয়ার কিংবা যে এক্সপ্লোসিভ এইগুলোকে ওরা নিয়ে গিয়ে চেষ্টা করবে। সেখানে এক্সপ্লোসিভ দিয়ে তো আর ঠাকুরের পুজো হয় না, এক্সপ্লোসিভ দিয়ে ধ্বংস হয়। এটা হয়েছে। তবে এই বর্তমান পরিস্থিতিতে এইগুলো একেবারেই নীল হয়ে গেছে প্রবাবলি, কারণ আমি অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। আর এটা হচ্ছে যে যেটা করেছে সেটা মনে হয় অনেকদিন ধরে লুকোনো ছিল, সময় সুযোগ মতো অপেক্ষা করছিল যে এইটা তাহলে যারা এইগুলোর ইউজার আর কি, তারা তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এটা আরেকটা জিনিস প্রতিপন্ন হচ্ছে যে কিছু লোক আছে
যারা এগুলো ব্যবহার করে এবং তাদের এখন খুঁজে বেড়ার দরকার। সেটা পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ নিশ্চয়ই এই দিকে ধ্যান দেবে যে খালি রিকভারি ইজ নট দ্য এন্ড, ইট ইজ অনলি দ্য বিগিনিং। আমাদের এন্ড হবে তখনই যারা এই জিনিসগুলোকে নিয়ে ব্যবসা করছে কিংবা ব্যবহার করছে ভারতের এগেনস্টে, সেই জায়গাটাই কিন্তু আমাদের নজর রাখতে হবে খুব করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়টা যখন সামনে এলো স্যার, তখন শুধুমাত্র বিএসএফ নয়, পাঞ্জাব পুলিশ তাদেরও যৌথ উদ্যোগ ছিল এবং তারা যে এই বিষয়ে কতটা সফল হলো সেটাও তো সামনে এলো। হ্যাঁ, সেটা তো বললাম তো আমি, it is a very good recovery. It is they deserve to be complimented. একদমই, But at the same time, they should also feel that we must root it out. কেননা হেরোইন যেটা আজকে হয়তো ওখানে নেই, হেরোইন is gradually destroying the user. এটা আমরা সবাই জানি। সুতরাং সেইটাকে যতটা কম করা যায় এবং আর্মস অ্যামিনিশন, যেমন 30 রাউন্ড দুটো পিস্তল, আমি জানি ওটা 9mm পিস্তল না কোন ক্যালিবারের পিস্তল, কারণ নর্মালি আজকাল ব্যবহার করে মানে ইজি যেটা 9mm, আর তার মানে 30টা যখন অর্থাৎ 10টা করে একটা ম্যাগাজিন অটোমেটিকলি মনে হয় 9mm পিস্তল ওটা। ইটস এ ভেরি গুড রিকভারি অ্যাট দিস স্টেজ অ্যান্ড আন্ডার দি প্রেজেন্ট এনভায়রনমেন্ট। একেবারে অনেক ধন্যবাদ জানাবো স্যার। আমরা কথা বলছিলাম প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর কুমার মিত্রের সঙ্গে, এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে যে অমৃতসরে বিপুল পরিমাণ অস্ত্র শুধুমাত্র নয়, বিস্ফোরক উদ্ধার হচ্ছে, যেখানে বিএসএফ এর তৎপরতা রয়েছে, পাশাপাশি পাঞ্জাব পুলিশেরও তৎপরতা রয়েছে। অর্থাৎ বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ উদ্যোগেই এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। ভারত পাক যুদ্ধবিরতির কথা ইতিমধ্যেই জানানো হয়েছে, আর তারপরেই সীমান্তে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারে সাফল্য বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের। 4টি ম্যাগাজিন, 30টি তাজা কার্তুজ, 2টি ডেটোনেটর, আইডি সার্কিট উদ্ধার হচ্ছে এবং শেখভাটি গ্রামের কাছে এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে। উদ্ধারে 2.7 কেজি বিস্ফোরক, 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হচ্ছে, পাশাপাশি 4টি ম্যাগাজিন, 30টি তাজা কার্তুজ উদ্ধার হচ্ছে 2টি ডেটোনেটর এবং আইডি সার্কিট। অমৃতসরের ছবি, সংঘর্ষ বিরতির ঘোষণার পরেই সীমান্ত থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, অমৃতসরের ছবি, যেখানে বিপুল পরিমাণে অস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনা। তবে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের বড় সড় সাফল্য বলা যায়। তাদের যৌথ উদ্যোগেই এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হচ্ছে এই এলাকা থেকে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হচ্ছে, পাশাপাশি 4টি ম্যাগাজিন, 30টি তাজা কার্তুজ, 2টি ডেটোনেটর, আইডি সার্কিট উদ্ধার হচ্ছে এবং যেরকমটা জানা গেছে যে শেখভাটি গ্রামের কাছেই উদ্ধার হচ্ছে এই আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকগুলি। বিস্ফোরক উদ্ধার হচ্ছে, পাশাপাশি 2টি হ্যান্ড গ্রেনেড, 4টি ম্যাগাজিন, 30টির তাজা কার্তুজ, 2টি ডেটোনেটর এবং আইডি সার্কিট পর্যন্ত উদ্ধার হচ্ছে এই সীমান্তবর্তী এলাকা থেকে। শেখভাটি গ্রামের কাছেই উদ্ধার। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। যে বিষয়টা জানতে চাইবো যে সংঘর্ষ বিরতির ঘোষণার পরেই অমৃতসর থেকে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার হচ্ছে, কি বলবেন? একটা লাল চলে, যুদ্ধ যখন শুরু হয়েছিল তারপর একটা লাল পিরিয়ড হয়ে গেল এবং এই পিরিয়ডটাকে আমি বেশি বলি ইট ইজ এ ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা দিস ইজ নট আ ম্যাটার অফ এগ্রিমেন্ট। তো এখনো দুটো দলই চিন্তা করছে কিভাবে কোন দিকে কি অ্যাকশন হবে, সেটা যত সময় দিনের বেলা বাড়বে সেটা আমরা বুঝতে পারবো। এক, দ্বিতীয় হচ্ছে এই সময়টা দুটো দেশই এবং বিশেষ করে তো পাকিস্তান জঙ্গি সংগঠন এবং জঙ্গি নাশকতারই ওদের প্রধান লক্ষ্য। সেই জায়গায় আমরা দেখেছি এই সময় অমৃতসরের পাশে যে ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে যে নাশকতার ছক ওরা করছিল, ওইখান থেকে কাউকে না কাউকে কোনো জঙ্গিকে হ্যান্ড ওভার হতো এবং আইদার অমৃতসর পাঞ্জাবের যে কোনো শহরে একটা বড় বিস্ফোরক অথবা কোনো নাশকতার ছক ওরা করতে যাচ্ছিল। সেইখান থেকে আমার মনে হয় যে এজেন্সি খুব ভালো কাজ করেছে এবং বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে।
সমস্ত এই সময়টা বিশেষ করে দুটো রাষ্ট্রের যখন লাল পিরিয়ড চলছে, সমস্ত রাজ্যের যত পুলিশ এবং তার ইন্টেলিজেন্স এজেন্সি ব্যুরোজ আছে এগুলোকে সতর্ক থাকতে হবে এবং এরম নাশকতার ছক এই সময়টা কিন্তু বারবার ঘটতে পারে। তার থেকে আমাদের সজাগও থাকতে হবে এবং যদি আমরা কোনো ইনফরমেশন পাই নাগরিক হিসেবে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে জানাবো। স্যার সজাগ তো থাকতেই হবে। এখান থেকে একটা বিষয় যে দীর্ঘ কয়েকটা দিন ধরে যে পরিস্থিতি চলছে তার মাঝে কড়া নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা ভেদ করে এত বড় নাশকতার ছক। দেখুন, নিরাপত্তা তো লাইন অফ কন্ট্রোলেও নিরাপত্তা থাকে, আমাদের ইন্ডো বাংলাদেশ বর্ডারেও নিরাপত্তা থাকে। সেই নিরাপত্তা থাকার এটা তো ম্যান টু ম্যান না, এটা পার্বত্য এলাকা, জঙ্গল, নদ নদী সেইখান থেকে ক্রস করে যেতে হয়। তো যখন এই সময়টা বিশেষ করে এই সময়টা যখন সমস্ত সশস্ত্র বাহিনী পাকিস্তানের দিকে তাকিয়ে আছে, আমরা পাকিস্তানকে যে শিক্ষা দিতে চাই সেই দিকে তাকিয়ে আছে, এই সময় কি হয় সাধারণ এই জঙ্গিগুলো কি করে তখন তাদের যে স্লিপার সেল থাকে অথবা ওভারগ্রাউন্ড ওয়ার্কার থাকে OGW, তারা কিন্তু এদের মদত করে, হেল্প করে, অস্ত্র শস্ত্র পৌঁছে দেয়, টাকা হাওয়ালার মাধ্যমে আসে এবং নজর ঘোরাবার জন্য যে পাকিস্তান সবসময় চাইবে তাদের এই যুদ্ধ থেকে কোনোভাবে রেহাই পেতে এবং নজর ঘোরাতে। তার মধ্যে দিয়ে একটা বড় নাশকতা, যদি এখন ধরুন 26 সাগরের মধ্যে একটা শহরে বড় নাশকতা হলো তাহলে কমপ্লিট ভিশনটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন কলকাতায় যদি একটা বড় নাশকতার চোখ হয় কমপ্লিট ভিশনটা চেক হবে। সেইখানে দেখতে গিয়ে আমাদের এই মোমেন্টে নিশ্চিতভাবে সশস্ত্র বাহিনীকে সজাগ থাকতে হবে, পুলিশকে থাকতে হবে এবং সমস্ত নাগরিক আমাদের কিন্তু সমান সমান দায়িত্ব আছে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো স্যার। বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ উদ্যোগে বড় নাশকতার ছক বানচাল, যেখানে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন, তাজা কার্তুজ উদ্ধার হচ্ছে। আর এই ঘটনায় বড় সড় সাফল্য পাঞ্জাব পুলিশ এবং বিএসএফ এর। যুদ্ধবিরতির পর সীমান্তে ফের গুলিবর্ষণ, রাজৌরিতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাকিস্তানের যোগ্য জবাব ভারতের। ভারতের কড়া প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান। এই অবস্থায় উভয় দেশই শনিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে, যদিও নির্লজ্জ পাকিস্তানের কাছে নীতিবোধ আশা করাই বৃথা। শনিবার সন্ধে নামতেই জম্মু কাশ্মীরের রাজৌরিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক ফৌজ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পরিস্থিতি মোকাবিলায় রাজৌরিতে ফের ব্ল্যাকআউট করা হয়। এদিকে রাজৌরিতে পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা একটি ড্রোনকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গুলির আওয়াজ কিন্তু শুধু বা সিজফায়ার লঙ্ঘন শুধু রাজৌরির বিভিন্ন সেক্টরে করা হয়নি, বারামুল্লা, শ্রীনগর এবং জম্মু এই জায়গাগুলোতেও কিন্তু করা হয়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি। অর্থাৎ পাকিস্তান যে যুদ্ধবিরতির কথা নিজেরা ফোন করে ভারতের সেনাপ্রধানকে বলেছিল যে যুদ্ধবিরতির কথা, কিন্তু সেই তথ্য নিজেরাই শেষ করে দিল, নিজেরাই কিন্তু ফের আরও একবার গুলি চালিয়ে যে যুদ্ধবিরতির যে তথ্য বা যুদ্ধবিরতির যে অনুরোধ তারা করেছিল সেটা তারা লঙ্ঘন করলো। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সমস্ত অঞ্চল। এছাড়া জম্মু এবং উধমপুরেও জারি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট। অন্যদিকে শ্রীনগরে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে দেখা গিয়েছে লাল দাগ, পাশাপাশি সেখান থেকে বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যুদ্ধবিরতির কি হলো? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে রাজস্থানের বাড়মের এবং পাঞ্জাবের মোগা, ফিরোজপুর এবং পাঠানকোটেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। অর্থাৎ বেঈমান পাকিস্তানের যে কথায় ও কাজে কোনো মিল নেই তা বারে বারেই প্রমাণিত হয়েছে। এই অবস্থায় পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার সময় এসছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যুদ্ধবিরতি ঘোষণার পরও পাকিস্তানের হামলা, কয়েকদিনের উত্তেজনায় সীমান্তে চাঞ্চল্য। সংঘর্ষ বন্ধ হয়ে শান্তি ফেরুক, যারা অন্যত্র চলে গিয়েছেন ফিরে আসুন, এমনই চাইছেন ওরের স্থানীয়রা। রবিবার সকাল থেকে পরিস্থিতি
অনেকটাই স্বাভাবিক। কয়েকদিনের উত্তেজনায় সীমান্তে চাঞ্চল্য, যুদ্ধবিরতির ঘোষণার পরও পাকিস্তানের হামলা। কয়েকদিনের উত্তেজনায় সীমান্তে চাঞ্চল্য, সংঘর্ষ বন্ধ হয়ে শান্তি ফেরুক, যারা অন্যত্র চলে গেছেন ফিরে আসুন, এমনই চাইছেন উড়ির স্থানীয়রা। রবিবার সকাল থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে উড়িতে। এই মুহূর্তে দেখাচ্ছে উড়ির ছবি। কয়েকদিনের ঘটনা, কয়েকদিনের উত্তেজনায় সীমান্তে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। তবে আপাতত রবিবার সকাল থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং স্থানীয়রা বলছেন যে সংঘর্ষ বন্ধ হয়ে শান্তি ফেরুক উড়িতে। কি বলছেন তারা, শোনাবো। आज रात को बिल्कुल ठीक रहा, आज शांति रही। हम चाहते हैं कि अब जो लोग वापस गए हैं वो वापस आ जाएं इधर उड़ी में, और उड़ी मार्केट खोलनी चाहिए। और लोगों का बहुत नुकसान हुआ है, उनको भी गवर्नमेंट की तरफ से कोई मुआवजा मिलना चाहिए। लोगों के मकान नुकसान हुए हैं, जानी माली सब कुछ। इनको वापस ला के बच्चों के स्कूल खोल रहे हैं, बच्चों की एजुकेशन ज़ाया हो रही है। इसलिए मैं गवर्नमेंट से अपील करता हूँ कि आप लोगों को वापस ला के जैसे पहले निज़ाम चल रहा था ऐसे ही चलना चाहिए। अभी कोई पता नहीं है, क्योंकि अभी इधर लोग भी सब इन्होंने शिफ्ट कर दिए हैं। अभी कोई पता नहीं है, अभी पता चलेगा कि सकते आज से लोग वापस आ जाएं। तो अभी गए हैं जो ये थोड़े डीजल वीजल के टैंकर वगैरह गए, आर्मी को सप्लाई गई है। हाँ, शांति रहनी चाहिए। देखो मार्केट डाउन है, कुछ भी नहीं है इस वक्त। आप देख रहे हो इस वक्त रोडों पे कोई शांति दुकानें बांधे, लोग भी परेशान हुए हैं। कोई उधर है घर में, कोई इधर घर बांधे लोगों ने मेहनत से घर बनाए, बच्चे पढ़ रहे हैं, सबका नुकसान हो रहा है। क्योंकि ये खुलना चाहिए सब कुछ और शांति होनी चाहिए। উড়ির বাসিন্দারা বলছেন সংঘর্ষ বন্ধ হয়ে শান্তি ফেরুক, যারা অন্যত্র চলে গেছেন তারা ফিরে আসুক। আর পাশাপাশি অমৃতসর, সেখানেও নজর রাখছে পুলিশ প্রত্যেকটা পরিস্থিতির ওপর। বিশ্বাসঘাতক পাকিস্তানের হামলা থেকে সতর্ক। রবিবার সকালে রাস্তায় লোকজন, নিরাপত্তার কোনো খামতি নেই বলে জানালো পুলিশ। অমৃতসরের প্রত্যেকটা জায়গায় সকাল থেকেই কড়া নজরদারি রয়েছে, পুলিশ নজর রাখছে। রবিবার সকাল থেকে রাস্তায় লোকজন পর্যন্ত বেরিয়েছে, নিরাপত্তার কোনো খামতি নেই এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, অমৃতসরের ছবি, যেখানে পাকিস্তানের হামলা থেকে সতর্কতা তো রয়েছে, কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে পুরো অমৃতসর। সেখানকার স্থানীয়রা কি বলছেন, শোনাবো। ਅਸੀਂ ਗੁਰਦੁਆਰਾ ਸਾਹਿਬ ਮੱਥਾ ਟੇਕਣਾ ਸੀ। ਅਸੀਂ ਹਰ ਸੰਡੇ ਆਈਦਾ ਵਾ। ਇੱਥੇ ਸਿਕਿਉਰਿਟੀ ਪਰਪਸ ਨੂੰ ਲੈ ਕੇ ਕੋਈ ਇਸ਼ੂ ਕਾਰਨ ਬੰਦ ਕੀਤਾ ਗਿਆ ਹੋਇਆ ਵਾ। गुरुद्वारा साहब किथे? ਗੁਰਦੁਆਰਾ ਸੰਸਾਰ ਜੀ, ਅੰਦਰ 에어ਪੋਰਟ ਦੇ ਅੰਦਰ ਜੀ। ਹਾਂਜੀ, ਸਿਕਿਉਰਿਟੀ ਪਰਪਸ ਨੂੰ ਲੈ ਕੇ ਜੋ ਹਾਂਜੀ ਦੇਸ਼ ਦੀ ਸਿਕਿਉਰਿਟੀ ਜੋ ਪਾਕਿਸਤਾਨ ਨਾਲ ਆਪਣਾ ਵਿਰੋਧ ਚੱਲ ਰਿਹਾ ਜੀ, ਉਸ ਕਾਰਨ ਦੇ ਪਰਪਸ ਨੂੰ ਲੈ ਕੇ ਸਿਕਿਉਰਿਟੀ ਨੂੰ ਬੰਦ ਕੀਤਾ ਗਿਆ ਹੋਇਆ ਵਾ। ਬਾਬੇ ਗੁਰੂ ਨਾਨਕ ਦਾ ਗੁਰਦੁਆਰਾ ਇੱਥੇ 에어ਪੋਰਟ ਆ। ਮੈਂ ਹਰ ਐਤਵਾਰ ਆਉਂਦਾ, ਮੈਨੂੰ 8 ਸਾਲ ਹੋ ਗਏ ਨੇ। ਮੈਂ ਨੋਗਲ ਦਾ ਰਹਿਣ ਵਾਲਾ। ਬੜੀ ਕਿਰਪਾ ਮਾਲਕ ਦੀ, ਤੇ ਹਰ ਐਤਵਾਰ ਆਈਦਾ ਜੀ। ਅੱਜ ਮਤਲਬ ਬੰਦ ਕਰਕੇ ਫਿਰ ਵਾਪਸ ਚੱਲੇ। ਸਿਕਿਉਰਿਟੀ ਬਹੁਤ ਵਧੀਆ ਗੱਲ ਹੈ ਇੱਥੇ ਗੁਰੂ নানক ਦਾ ਗੁਰਦੁਆরা। সাধারণ বাসিন্দাদের বক্তব্য শোনালাম। পুলিশ তো প্রত্যেকটা পরিস্থিতির উপর নজর রাখছে। পাশাপাশি ঠিক এই পরিস্থিতি নিয়ে অমৃতসরের এসিপি এয়ারপোর্ট রবীন্দ্র সিং তিনি কি জানাচ্ছেন, শোনাবো। सिचुएशन पीसफुल है, कोई ऐसी बात नहीं है। ये लोग अफवाह फैला रहे हैं, बाकी सिक्योरिटी बिल्कुल सही है। एयरपोर्ट पर सिक्योरिटी कैसी है और कितने तक बढ़ाया गया है जो फ्लाइट्स कैंसिल हुई हैं? एयरपोर्ट का तो आपको पता होती जी एडवाइजरी जारी हुई थी, वो तो 15 तक है। 15 तक है, बाकी आगे देखिए क्या करते हैं। वो बिल्कुल पीसफुली है, कोई ड्रोन एक्टिविटी नहीं। लोग पैनिक ना करन, कोई इदां दी गल नहीं। ওরি অমৃতসরের পাশাপাশি যদি সাম্বার থেকে নজর রাখি, সাম্বাতেও পরিস্থিতি স্বাভাবিক। গতকাল রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে। পাকিস্তান বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, পাকিস্তানের উপর বিশ্বাস নেই এমনটাই বলছেন সাম্বার স্থানীয় বাসিন্দারা। তারা এই পরিস্থিতি যতই ঠিক হোক, যত স্বাভাবিক হোক, তাও পাকিস্তানের উপর কোনোভাবেই তারা ভরসা করতে পারছে না। পাকিস্তানের থেকে সতর্ক থাকতে হবে তেমনটাই বলছেন তারা বলছেন পাকিস্তান বারংবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, পাকিস্তানের উপর কোনো বিশ্বাস নেই। কি বলছেন সেখানকার মানুষজন, শোনাবো। जकमगा में ही रहता हूँ, यहाँ की सिचुएशन तो ठीक ही रही। लाइट भी पूरे टाइम पे आ गई थी, तो बाकी सब ठीक ही रहा, कोई हलचल नहीं हुई, कुछ नहीं यहाँ हुआ, नॉर्मल। उसका तो प्रॉपरली पता नहीं है क्या है क्या नहीं है। सांबा का रहने वाला हूँ और रात को जो माहौल था वो नॉर्मल ही था, कोई इतना वो नहीं था। पहले तो बहुत मिसाइलें वगैरह आती थी, रात को कुछ इतना नहीं था।
सांबा में ठीक ठाक ही रहा सब। ये समझ नहीं आ रहे, समझौता हुआ फिर भी कहीं कहीं ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 90513 88879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার